ঠিক নটরডেমের পাশেই আমাদের রেটিনার একটা ব্রাঞ্চ হয়, তাহলে জুনিয়ররা কিরকম সুবিধা পাবে? এটা যদি বলেন রেটিনার পরে আমাদের একটা ক্রোধ তৈরি হবে যে 1 বছর আগে কেন এটা হলো না। অবশ্যই ওরা অনেক বেশি উপকৃত হবে, সময় বাঁচবে, টাকা বাঁচবে, অনেক ওরা পড়াশোনার দিকে বেশি ফোকাস দিতে পারবে। আসসালামু আলাইকুম, রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে ঢাকা মেডিকেল কলেজের 3 শিক্ষার্থী বন্ধু, যারা সকলেই কিনা তাদের কলেজ জীবন অতিবাহিত করেছে ঢাকা নটরডেম কলেজ থেকে। আমাদের সাথে আছে জাতীয় মেধায় 12তম, 14তম এবং 29তম। চলো তাদের সাথে আমরা পরিচয় হই নাই। আমি মোহাম্মদ এজামেদ শিশির, আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গাতে। এসএসসির পর আমি নটরডেম কলেজ আসি। নটরডেম কলেজ থেকে পরীক্ষা দেওয়ার পরে জাতীয় মেধায় আমি 12তম অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাইছি। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার নাসিম। আমি নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছি। আমার বাড়ি শেরপুর, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম, আমি সাদমান আহমেদ ইফাজ। আমার বাসা হলো সিলেট এবং আমি ঢাকা নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছি এবং এবার জাতীয় মেধায় 29তম হয়ে ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি। ওকে, সাদমান, তুমি নটরডেমে কোন গ্রুপে ছিলে? আমি নটরডেমে গ্রুপ 10-এ ছিলাম। নাসিম? আমি গ্রুপ 6-এ ছিলাম। শিশির? আমি গ্রুপ 1-এ ছিলাম। ওকে, আমি নিজেও নটরডেমের স্টুডেন্ট ছিলাম, আমি গ্রুপ 3-তে ছিলাম। আচ্ছা শিশির, নটরডেমে পড়ার সময় তুমি কোথায় ছিলে? আমি ওখানে আরামবাগের হোস্টেলে ছিলাম। আচ্ছা, আমাদের সাথে আছে নাসিম এবং সাদমান। আচ্ছা নাসিম, তোমার আরামবাগ লাইফ কেমন ছিল? ভাই, আরামবাগ লাইফে প্রথম দিকে আমাকে মানিয়ে নিতে কিছু কষ্ট করতে হয়েছিল, কারণ আমি হোস্টেলে আগে কখনো থাকিনি। তো অনেকের সাথে একই রুমে থাকা, তারপর আশেপাশে একই বিল্ডিংয়ে অনেক ছাত্র ছিলাম একসাথে, তাদের সাথে পড়াশোনা মিলিয়ে পড়াশোনা করা, এসব আমাকে খাপ খাইয়ে নিতে হয়েছে। একসময় এর মাধ্যমে আমি উপকৃত হয়েছি এবং তাদের সাথে কোরিলেট করে পড়ার মাধ্যমে আমার পড়াশোনাটা এফেক্টিভ হয়েছে। সবার সাথে একই সাথে পড়াশোনা করা, এই জিনিসগুলা সব একসাথে সব বিষয়, জটিল বিষয়গুলো পড়াশোনা করা, এই জিনিসটা অনেক হেল্প করছে, তাই না? আচ্ছা, এবার সাদমান, তোমার নটরডেম লাইফটা কেমন ছিল? নটরডেম লাইফটা আসলে অনেক ভালো ছিল। তো টিচাররা সবাই খুবই হেল্পফুল ছিল, আর আমরা যখনই কোনো প্রবলেমে পড়তাম টিচারদের কাছে ছুটে যেতাম। যেমন আমরা প্রতিটা ক্লাসের পরেই 5 মিনিট করে গ্যাপ থাকে, ওই 5 মিনিট দেখা যেত যে স্যার বের হয়েছেন কিন্তু স্যার যাইতে পারতেছেন না, আমরা স্যারের কাছে আটকায় বলছি স্যারকে, স্যার এটা বুঝাই দিয়ে যান, এটা বুঝাই দিয়ে। আচ্ছা সাদমান, এই যে অ্যাডমিশনে তুমি অনেক ভালো করেছো, তো নটরডেমের কোন জিনিসটা আমাদের অ্যাডমিশনে ভালো করতে হেল্প করে? অ্যাডমিশনে ভালো করার জন্য নটরডেমে যদি আমি বলি তাইলে আমাদের কুইজ সিস্টেমটা এটা হলো সবচেয়ে বেশি হেল্পফুল। তো দেখা যেত যে আমরা যদি প্রতিটা উইকে কিছুটা যদি লেখিংসও থাকে, যে আমরা কুইজে ভালো করার জন্য হলেও পড়তাম, সারা রাত না পড়লেও মোটামুটি পড়তাম আর কি। আর কুইজের যে বিষয়টা, এরা যেটা বললো যে কুইজ অনেক বেশি হেল্পফুল করে, তো নটরডেম কলেজে সপ্তাহে কয়টা কুইজ থাকে? আমাদের সপ্তাহে 2টা থাকে, 2টা কুইজ থাকে। 2টা কুইজের সিলেবাসগুলো খুব ভালোভাবে মেনটেন করা হয়। আপনি তো জানেনই যে আমাদের স্যারেরা যতটুকু পড়ায় ঠিক ততটুকু কুইজ নেওয়া হয়। তো তুমি অনলাইনে কোচিং করেছো নাকি অফলাইনে? হ্যাঁ, আমি পুরো টাইম অফলাইনে করছি। কোন ব্রাঞ্চে ছিলে? শান্তিনগর ব্রাঞ্চে। শান্তিনগর ব্রাঞ্চে যখন ছিল তখন তুমি কি আরামবাগেই থাকতে? জি ভাই, আমি হোস্টেল থেকে যাওয়া আসা করতাম। তো আরামবাগ থেকে শান্তিনগর, আমি নিজেও তোমার মতোই আরামবাগে থাকতাম এবং আমিও শান্তিনগরের স্টুডেন্ট ছিলাম। তো একটা মোটামুটি জার্নিটা বড়ই বলা চলে, আর এখন তো ঢাকা শহর জ্যামের শহর বলা যায়। তো এই জায়গাতে তোমার মানে কি কি অসুবিধা হতো দেখা যেত? কিরকম টাইম লাগতো তোমার শান্তিনগরে যেতে? প্রধান সমস্যা তো আসলে টাইমেরই, মানে অ্যাডমিশনে তো আমরা সময় পাই খুবই কম। ক্লাস শুরু কতক্ষণ আগে রওনা দিতে? মোটামুটি 40 মিনিট আগে রওনা দিতাম, বা যদি রওনা দিতাম মাঝে মধ্যে অনেক লেট হয়ে যেত, পরীক্ষায় লেট হয়ে যেত। তো মনে করেন মাঝে মধ্যে জ্যাম হলে তো 40 মিনিটের বেশি লেগে যেত আর কি। তো তখন মনে হতো না যে কাছের কোনো একটা কোচিং বা কাছে কোনো একটা রেটিনা থাকতে অনেক ভালো হতো? হ্যাঁ ভাইয়া, যদি আমরা যখন সিরিয়াস থাকতাম, মানে পড়াশোনার কথা চিন্তা করতাম, তখন অবশ্যই ফিল হতো যে কাছে থাকলে অনেক সুবিধা হতো আর কি। আবার একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে, 40-50 টাকা তো ভাড়া লাগে প্রতিদিন, মানে যা আশা করতে পারে 100 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক যে একটা রিক্সা ভাড়া প্রতিদিন ঢাকা শহরে একটা হিউজ কস্টিং চলে যায়। তো সেই জায়গা থেকে এখন যদি ঠিক নটরডেমের পাশেই আমাদের রেটিনার একটা ব্রাঞ্চ হয়, তাহলে জুনিয়ররা কিরকম সুবিধা পাবে? মানে ভাই, এটা যদি বলেন রেটিনার পরে আমাদের একটা ক্রোধ তৈরি হবে যে 1 বছর আগে কেন এটা হলো না। অবশ্যই ওরা অনেক বেশি উপকৃত হবে, সময় বাঁচবে, টাকা বাঁচবে, অনেক ওরা পড়াশোনার দিকে বেশি ফোকাস দিতে পারবে। আচ্ছা, তোমরা দুইজনেই তো হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের সাথে এনরোল ছিল, তাই না? তো তখন যদি একটা এরকম হতো যে তোমরা থাকো আরামবাগ, সেই আরামবাগের ঠিক কাছেই আমাদের মতিঝিলে যদি একটা ব্রাঞ্চ রেটিনার থাকতো, তাহলে কিরকম সুবিধা তোমরা পেতে, বা এখন যারা আরামবাগে আছে তারা কিরকম সুবিধা পেতে পারে, তোমার কাছে কি মনে হয়? যখন যদি মতিঝিলে আমাদের ব্রাঞ্চটা থাকতো, তো আমি তো সেখানে অফলাইনে কোচিং করতাম, এই জন্য আমি অনলাইন করেছি, কারণ মতিঝিলে ছিল না ব্রাঞ্চটা, যাওয়া আসার একটা সময় বাঁচানো সময়। এরপরে আমরা যদি তোমাদের যে জুনিয়র আছে নটরডেম বা আরও যে জুনিয়র আছে তাদের অ্যাডমিশন জার্নিটা সহজ করার ক্ষেত্রে আমি যদি বলি যে
অনেকের ভয় থাকে যে হচ্ছে ফিজিক্স, সেখানে হচ্ছে আমরা দেখা যায় যে শুরুতে হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে পুরো অভ্যস্ত, কিন্তু পরীক্ষায় দেখা যায় যে এর বাইরে থিওরিটিক্যাল কিছু জিনিস আছে। তো মেডিকেলের ফিজিক্সের প্রস্তুতিটা আসলে কীরকম হওয়া উচিত? মেডিকেলে ফিজিক্সের প্রস্তুতি আমি মনে করি যে অ্যাটলিস্ট একবার মেইন বইটা পুরাটা পড়া উচিত, মানে প্রতিটা চ্যাপ্টার একবার মেইন বইটা পড়া উচিত। ইসাক স্যারের বই, হ্যাঁ ইসাক স্যারের বই। আর হলো এরপর আমি যেটা পড়েছি আমি হলো রেটিনা ডাইজেস্ট মেইনলি পড়তাম, আর হলো অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করতাম, আর হ্যান্ড ক্যালকুলেশনে ট্রাই করতাম। প্রতিটা লাইন বাই লাইন তুমি পড়তে নাকি স্পেসিফিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো? না, আমি হলো ফার্স্টে একটা চ্যাপ্টার পুরাটা পড়ে ফেলতাম, মানে অনেক আগে পড়ে ফেলতাম এটা, আর যখন ধরে রিভিশন দিতাম তখন শুধু দাগানো লাইনগুলোই পড়তাম, আর তখন রেটিনা ডাইজেস্ট পড়তাম আর অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করতাম রেগুলার। আচ্ছা নাসিম, তোমার কাছ থেকে আমি শুনবো কেমিস্ট্রি নিয়ে, যে কেমিস্ট্রি সম্পর্কেও স্টুডেন্টের একটা ভয় থাকে যে আমরা কেমিস্ট্রি থেকে বড় এক্সট্রা মার্কস হচ্ছে কেমিস্ট্রি থেকে আসে, তো কেমিস্ট্রি প্রিপারেশনটা হচ্ছে তারা কিভাবে নেবে? কেমিস্ট্রি প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের হাজির স্যারের বইটা একটু অনেক বড়, বিভিন্ন কথা বা গুছানো লেখা নেই, তো সেক্ষেত্রে দাগানো লাইনগুলো পড়া বেশি জরুরি। দাগানো লাইন পড়ানোর পর তারপর অনুশীলনী প্রশ্নগুলো সলভ করা এবং বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা, এসব জরুরি। এরপরে যদি আমি একটু শিশিরের কাছে যাই, তোমার কাছ থেকে জানতে চাইবো যে হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই দুটা হচ্ছে নতুন একটা, তাদের কাছে মনে হয় অ্যাডমিশনে গিয়ে নতুনভাবে তারা পরিচিত হয়, তো এই দুটার ক্ষেত্রে তুমি আসলে কীভাবে প্রিপারেশন নিয়েছিলে, বিশেষ করে সাধারণ জ্ঞানের কথা যদি আমি বলি? সত্যি কথা বলতে সাধারণ জ্ঞানে তো একটা হিউজ টপিক, মানে টপিকের কোনো শেষ নেই, আবার নতুন নতুন টপিক প্রতিনিধি অ্যাড হয়। তো আমি যেভাবে পড়তাম, মানে বড় ভাইদের বা আমাদের যে স্যাররা ছিল তাদের যে দিক নির্দেশনা, সেটা এখানে মেনে চলা সব থেকে বেশি জরুরি। কারণ পড়তে গেলে আমাদের 5-6 বছর আমি পড়তেই পারি, মানে পুরো পড়লে তো আমি শেষ করতে পারবো না, আর মনে রাখার একটা ব্যাপার আছে। আমি কি করতাম, আমার পাশে রেটিনা থেকে যে 2টা ম্যাপ দিছিল, ম্যাপ 2টা সবসময় থাকতো, আর কোনো একটা ঘটনা যখন আমি পড়তাম সেটা আমি বিস্তারিত জানতাম। এমন না যে সবগুলো আমার মনে রাখার জন্য জানতাম, জাস্ট গল্প আকারে যেগুলো, যেমন আমি যখন প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানি তখন ইউটিউবে যেসব ভিডিও ছিল বা রেটিনা থেকে যেসব ভিডিও প্রোভাইড করা ছিল ওইগুলো আমি খুব ভালোভাবে জানছি, তারপরে বইটা পড়ছি রেটিনা ডাইজেস্ট। আচ্ছা সাদমান, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজি থেকে অনেক বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি মার্ক 30 মার্ক, তো তুমি তোমার বায়োলজি প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলে? আর বায়োলজি তো আসলে অনেক হিউজ, মানে দুইটা বই অনেক হিউজ, অনেক কিছুই মনে রাখা লাগে, তো মানে প্রতিটা চ্যাপ্টার একটু ডিপ পড়ার চেষ্টা করতাম। তো দাগানো লাইনের উপর নির্ভরশীল হলে অনেক সময় দেখা যায় যে দাগানো লাইনের বাইরে থেকেও কোশ্চেন আসে, তো ট্রাই করতাম আর কি ফুল বইটাই পড়ার, আর বেশি বেশি প্র্যাকটিস করতাম, এক্সাম দিতাম। আর বায়োলজির ক্ষেত্রে হলো নিমোনিক্স দিয়ে মনে করে ট্রাই করতাম, যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি নিমোনিক্স পাইতাম বা কোনো বই থেকে পাইতাম, বা কিছু ক্ষেত্রে নিমোনিক্স নিজে বানিয়ে পড়তাম, এরকম মানে নিমোনিকগুলো তোমার হচ্ছে মনে রাখতে অনেক বেশি হেল্প করছে। হলো অনেকগুলা ছক আছে বা অনেক জায়গায় যে অনেকগুলা ইনফো, ওখান থেকে আমি ছোট ছোট শর্ট নোট বানাই ফেলতাম, মানে নিজের মতো করে কিছু শর্ট নোট বানাই ফেলতাম, মানে 3টা পৃষ্ঠা লেখা আমি 1 পেজে লিখে ফেলতাম, এইরকম এটা লিখে আমি বইয়ের মধ্যে রেখে দিতাম, পরে যখন রিভাইজ দিতাম তখন আমি এটা জাস্ট দেখে নিতাম। এটা আচ্ছা শিশির, তোমার কাছে আমি রেটিনার ক্লাস সম্পর্কে একটু জানতে চাই, রেটিনার ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতো? হ্যাঁ, রেটিনার ক্লাসগুলো মানসম্মত ছিল। যদি অ্যাডমিশন লাইফের কথা বলি, আমাদের অ্যাডমিশনে তো সময় অনেক কম থাকে। হ্যাঁ, এখন এখানে খুব বেশি ক্লাস করা বা এইগুলো পড়া আমাদের লাগেও না, আর ওইগুলোর পিছনে সময় দিলে আমাদের নিজেরই ক্ষতি হয় আর কি। সেই ক্ষেত্রে রেটিনার ক্ষেত্রে দেখতাম যে কম সময়ে বেশ গুছিয়ে ভাইয়ারা পড়াতে পারতো, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আনইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে, এগুলো আমাদের বেশ ভালোভাবে ভাইয়ারা সাহায্য করছে। আর তুমি তো রেটিনা শান্তিনগর ব্রাঞ্চে ছিলে, তো রেটিনা শান্তিনগর ব্রাঞ্চে গিয়ে তোমার মানে রেটিনার কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমাকে অবাক করেছে বা কোন জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে? আমার মনে হয় রেটিনা, আমি যদি রেটিনাতে পড়ি তাহলে আমি বুঝতে পারি যে আসলে আমি মেডিকেল প্রফেশনে যাচ্ছি বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, একটা মানে পরিবেশ আছে ওইখানকার কোচিংয়ে, এই বিষয়টা আমার সব থেকে মনে হয় প্রয়োজন আর ভালো লাগে আর কি। মানে রেটিনার পরিবেশটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমরা যখন পরীক্ষা দিতাম, গার্ড দিত ডাক্তার বা ইন্টার্ন ডাক্তার, আচ্ছা, ওদের সাথে কথা বলছি। আমি তো একবার আমার শারীরিক একটা সমস্যা ছিল, মানে ব্যাক পেন ছিল, ঘাড়ে ব্যথা ছিল, হ্যাঁ, তো ওটার জন্য ওনার কাছ থেকে ওষুধ নিয়েছিলাম, মানে যারা গার্ড দিতে আসতো সিনিয়র কোনো ভাইয়া ছিল তার কাছ থেকে। আচ্ছা নাসিম, এখন তো যারা সামনে অ্যাডমিশন দিবে তাদের অ্যাডমিশনের আগে সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা, তো এইচএসসির আর মাত্র 1 মাসের মতো সময় আছে, তো শেষ 1 মাস তারা কিভাবে প্রিপারেশন নেবে? শেষ 1 মাসে যদি সায়েন্সের সাবজেক্টগুলো বলি, তো ম্যাথের ক্ষেত্রে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আর টেস্ট পেপার সলভ করতে পারলে ভালো, টেস্ট পেপারে MCQ CQ সবই প্র্যাকটিস করতে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি এসবে ম্যাথের পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্নগুলো, তারপর অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এসব প্রশ্নেও ভালোভাবে দক্ষ থাকতে হবে। আর বায়োলজি তো আমাদের মেন বই ভালোভাবে পড়তে হবে, আর টেস্ট পেপার সলভ, MCQ প্র্যাকটিস, এসবই মানে শেষ 1 মাস মূলত হচ্ছে প্র্যাকটিসের উপর তাদেরকে জোর দেওয়া উচিত থাকতে হবে। আচ্ছা, আর এরপরে আমি সাদমার কাছে শুনতে চাই
যে দেখা যায় যে সায়েন্সের সাবজেক্টগুলোতে ফোকাস করতে গিয়ে আমাদের অনেক সময় বাংলা, ইংরেজি বা আইসিটিতে একটু খারাপ হয়। তো এই 3টা সাবজেক্টে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? এই 3টা সাবজেক্ট আসলে হলো রেগুলারিটিটা মেনটেন করা উচিত। আসলে আমরা তো যখন পড়ি একটা চ্যাপ্টার পড়ার পর, এটা তো আর আমি পড়ি না, বাংলা যখন পড়তাম তো একাডেমিকে যখন পড়তাম একটা চ্যাপ্টার পড়ার, এটা যদি এক্সাম দিয়ে দেয় পরে, এটা তো আর বড় কোনো এক্সামের আগে এটা আর পড়া হয় না। তো এখন যেহেতু 1 মাস সময় বাকি, তো আসলে এটা করা উচিত যে এরকম করা উচিত যে ডেইলি পারলে আমি একটা বাংলা চ্যাপ্টার করে সেটা রাখলাম, বা ডেইলি একটা ইংলিশ টপিক করলাম। হ্যাঁ, রেগুলারিটিটা মেনটেন করলে আর কি এটা প্রিপারেশনের জন্য ভালো। কারণ দেখা যায় যে বাংলা, ইংলিশ, আইসিটিতেই A+ মিস হয়, সায়েন্সের সাবজেক্টগুলো তো সবাই ভালোই করে মোটামুটি। কারণ যদি আগে এরকম হয় যে বাংলা বা ইংরেজিতে কোনো এক জায়গায় গ্যাপ আছে, তো তার এই শেষ 1 মাসে আসলে করণীয়টা কি হবে? শেষ 1 মাসে আসলে করণীয় হলো যে কোথায় গ্যাপ, এটা আগে ফাইন্ড আউট করা, তারপর এটা সলভ করার মতনই মানে স্ট্র্যাটেজিটা ঠিক করা যে আমি কোন দিন কতটুকু পড়বো। মানে একদিনে যদি আমার অনেক বেশি থাকে তো একদিনে 2টা চ্যাপ্টার, বা যদি দেখা যায় না আমার মোটামুটি ভালো আছে তাহলে একদিনে আমি একটা চ্যাপ্টার পড়বো। সায়েন্সের সাবজেক্ট তো পড়তেছি, একদিন একটা মানে দিনে একটা টাইম করে আমি বাংলা একটা চ্যাপ্টার পড়লাম, বা কোনো দিন আমি ইংলিশ টপিক পড়লাম, বা কোনো দিন আমি আইসিটি কোনো একটা টপিক দিলাম, সি প্রোগ্রামিং একদিন পড়লাম, বা HTML আমি প্রিভিয়াস পড়াই তো পড়বো, এটা জাস্ট রিভাইজ দিয়ে মানে মাথায় আর একবার সেট করা লাগবে, এটুকুই। আচ্ছা শিশির, এই বছর যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে তারা যেন ভালো করতে পারে, তাদের উদ্দেশ্যে তুমি একটু বলো। হ্যাঁ, তারা, আমার ধারণা তারা এত দূর এসছে, এইচএসসি প্রায় পৌঁছে গেছে, এইচএসসি পাস করবে, ভালো রেজাল্ট করবে, আমার মনে হয় তাদের প্রিপারেশন বেশ ভালোই আছে। তো আমি ছোটোখাটো 2-1টা পয়েন্ট বলবো যেগুলো মেনটেন করলে হয়তো তাদের ভালো উপকারে আসবে আর কি। যেমন অ্যাক্টিভ রিকলের কথা বলবো, অর্থাৎ অ্যাক্টিভ রিকল আমাদের মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, কারণ আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এতগুলো বই একবার সব কিছু মাথায় নিয়ে আমাদের পরীক্ষা হলে যেতে হয় আর কি। এতগুলো আসলে মাথায় নেওয়া সম্ভব না। এই ক্ষেত্রে যাদের অনেক আগের পড়া অনেক দিন মনে থাকে, এগুলো তাদের বেশ কাজে লাগে। এই জন্য আমাদের অ্যাক্টিভ রিকলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যেতে পারে। অর্থাৎ আমরা কোনো একটা জিনিস পড়লাম, সেটা আধা ঘন্টা, 1 ঘন্টা বা একদিন পরে মনে করার চেষ্টা করলাম যে আমি কি পড়ছি। এইভাবে করলে ওইটা আমাদের অনেক দিন মাথায় থাকবে। আমরা যখন রিক্সায় বা বেড়াইতে যাব বা টয়লেটে যাব, ওই টাইমগুলো কাজে লাগাইতে হবে আমাদেরকে, জাস্ট ওইগুলো জাস্ট মনে করবো আর কি। আর এছাড়া অ্যাডমিশন টাইমে আমাদের নিয়মিত পরীক্ষা দিতে হবে, আর বই দাগানোর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যে আমরা যেহেতু এখনো এইচএসসি আসেনি, আমরা এখনও যারা মেডিকেল প্রিপারেশন নেবে তারা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, মানে পুরাটাই যেতে হবে আমাদেরকে। এরপরে যখন আমরা অ্যাডমিশন টাইমে যাব তখন আমরা দাগানো বই পড়বো আর কি, তখন একটু সময় কম থাকবে। আর অ্যাডমিশন টাইমে আমাদের অনেককে যেই সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে র্যাঙ্কিং। আমরা যেই কোচিংয়েই পরীক্ষা দিই, আমাদের র্যাঙ্ক অনেক সময় দেখা যায় 3-4 হাজার বা 20,000-এরও বাইরে চলে যায়। তো এটাতে হতাশার কিছু নেই। আমার মনে হয় তোমার র্যাঙ্ক যেটা, সেটা একটু মানে মেনটেন করতে হবে কীভাবে। যেমন তোমার র্যাঙ্ক 300 হচ্ছে বা 400 হচ্ছে, তুমি চেষ্টা করো যে ওই 300 বা 400 ভিতরে রাখার। বা এমন করো না যে কোনোদিন তোমার 300 হচ্ছে আর কোনোদিন 3,000-এর বাইরে চলে যাচ্ছে। অনেকের কিন্তু এটা হয়। তুমি যদি তোমার ওই র্যাঙ্কটা মেনটেন করতে পারো, তাহলে এটা তোমার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। দেখবা যে তোমার রেজাল্ট মেইন পরীক্ষায় অনেক ভালো হবে। এটুকুই। আর ভয় পাওয়ার কিছু নেই। তোমার বড় ভাইরা বা আমরা যেহেতু করছি, চান্স পাইছি, তোমরা বাবা নিজের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে গেলে তাদের ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি করে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তাদের টেস্ট পেপার সলভ করা বেশি জরুরি। টেস্ট পেপার সলভ করলে তাদের এইচএসসি পরীক্ষাতে কী হয়, তারা পরীক্ষাটা দিবে, তো সেক্ষেত্রে প্র্যাকটিস হয়ে যাবে। আর তারা যদি এমসিকিউ সলভ করার ক্ষেত্রে বিশেষ করে তাদের দ্রুত সলভ করতে হবে। ম্যাথের এমসিকিউগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটরের ট্রিক্সগুলো জানতে হবে, যেন তারা খুব কম সময়ে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারে। এইচএসসি 27 যারা আছো, তোমরা তো আপাতত একাডেমিকেই ফুল ফোকাস দিবা, আর পাশাপাশি হলো অ্যাডমিশনের কোশ্চেনে কী ধরনের প্যাটার্নের কোশ্চেন আসতে পারে এটা একটু দেখে রাখতে পারো। যেমন তুমি যদি বায়োলজিতে রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়ছো, তো তুমি একটু দেখো যে প্রিভিয়াস মেডিকেল কোশ্চেনে কীরকম কোশ্চেন আসছে, অন্য ভার্সিটি কোশ্চেন কীরকম আসছে। মানে সবই যে পড়ে ফেলতে হবে এমন না, তুমি হলো দেখে রাখো কিছু, আর যদি পড়তে পারো তাইলে তো ভালোই। তো যারা যে কোনো এক্সপিরিয়েন্টই হও, তুমি হলো তোমার অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডটা জানো, অ্যাডমিশনের প্যাটার্নটা জানো, আর তুমি হলো তোমার একাডেমিকে ফুল ফোকাস দাও, রেগুলার প্র্যাকটিস করো, মানে পড়াশোনার কনসিস্টেন্সিটা রাখো। ধন্যবাদ সাদমান, এবং তোমাদের সকলকেই যে তোমরা তোমাদের যে জার্নির কথা সেটা আমাদের সাথে শেয়ার করেছো। এছাড়া জুনিয়রদের যেন ভালো করতে পারে সেই উদ্দেশ্যে আমরা অনেক কথা বলেছি। তোমরাও আজকে আমাদেরকে তোমাদের মূল্যবান সময় দিয়েছো, এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা রেটিনা পরিবার তোমাদের সকলের জন্য অনেক দোয়া করি যে তোমরা তোমাদের মেডিকেল প্রফেশনে অনেক দূরে যাবে, দেশকে নেতৃত্ব দেবে একসময়, মেডিকেল সেক্টরে গিয়ে বাংলাদেশকে একসময় নেতৃত্ব দিবে। তো সকলের জন্য অনেক শুভকামনা।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।